সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা বুড়িগঙ্গা স্রোতে ভাষাই ভেলা এখান থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো এখানে মূলত কোনো কাজ নেই, কাজ আছে মূলত শিক্ষক সহায়িকাতে। তো চলো আমরা শিক্ষক সহায়িকায় চলে যাই। তো এই হলো শিক্ষক সহায়িকা, আমরা সেশন 1 থেকে দেখবো। তো সেশন 1 আমরা চলে এসেছি। এখানে মূলত তেমন কোনো কাজ দেখা যাচ্ছে না, কাজ আছে এখানে শ্রেণীর বাইরের কাজ। এটাও মূলত তোমাদের অনুসন্ধানী একটা কাজ। তোমরা দেখবে যে কোথাও রিক্সা পেইন্টার আছে কিনা, সেই সম্পর্কে রিক্সা পেইন্টারের কাছ থেকে জিজ্ঞেস করবে যে কিভাবে নকশা তৈরি করতে হয়, এইসব আর কি। যদি তোমাদের বাস্তবে কাজ আর কি, সেটা বলতে পারো। এখানে আছে একটা কাজ, শ্রেণীর বাইরের কাজ। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য অপরাজেয় বাংলা সম্পর্কে এবং তাদের স্থপতি সৃষ্টির ইতিহাস সম্পর্কে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আনতে বলবেন। ঢাকা বিভাগে 10টি স্থানীয় স্থাপনা, স্থানীয় খাবার সম্পর্কে যেসব তথ্য বৈদেশিক তার বাইরের বিভিন্ন তথ্য সংগ্রহ করে বন্ধুকে লিখে দাও। তো চলো এই দুটি নাচের স্ক্রিপ্ট আমরা চলে যাই। বাংলাদেশের অন্যতম সাহসিকতা ও হার না মানা। এখানে প্রথমে একটা শিরোনাম দিয়ে দিবে যে শহীদ মিনার। শহীদ মিনারের শিরোনাম দিয়ে দিবে, অথবা এখানে শহীদ মিনার লিখে ক্লোন দিয়ে দিবে, তাহলে ভালো হবে। তার না মানা সাহসিকতার হার না মানার সাহসিকতার এক প্রতীক হলো শহীদ মিনার। পৃথিবীর একমাত্র জাতি হিসেবে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছেন, সেই ভাষা স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। 1952 সালে ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ হলো জাতীয় শহীদ মিনার, যা ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের বহির্প্রাঙ্গণে অবস্থিত। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বর্তমানে যে শহীদ মিনার দেখা যায়, এটি মূলত 1972 সালে পুনর্নির্মিত। এর স্থপতি করেন হামিদুর রহমান। এর প্রথম যে শহীদ মিনার নির্মিত হয়েছিল তা ছিল অতি দ্রুত এবং নিতান্ত পরিকল্পিত। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 1952 সালের 23শে ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাতের মধ্যে তা সম্পন্ন করে শহীদ মিনারের খবর কাগজে পাঠানো হয়। ওই দিনই শহীদ মিনারটি ছিল 10 ফুট উঁচু ও 6 ফুট চওড়া। মিনার তৈরির তদারকিতে ছিলেন ইঞ্জিনিয়ার শরফ উদ্দিন, নকশা করেছিলেন বদরুল আলম, সাথে ছিলেন সাইদ হায়দার। এরপর 24 ফেব্রুয়ারি সকালে ভাষা শহীদ শফিউর রহমানের বিদ্যা শহীদ মিনারের উদ্বোধন করেন। এরপর 26 ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী সেই শহীদ মিনার ভেঙে ফেলে এবং এরপর বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে 1957 সালে নতুন নকশা করে পুনরায় শহীদ মিনার নির্মাণ করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় শহীদ মিনারের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের জন্য অনুদান প্রদান করে থাকে। শহীদ মিনার এলাকায় বিভিন্ন রকম কর্মকাণ্ড পরিচালিত হলেও এটি এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। 21শে ফেব্রুয়ারি ছাড়া শহীদ মিনার অবহেলিত অবস্থায় পড়ে থাকে। এ সময় শহীদ মিনার এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়। মাদক সেবন থেকে শুরু করে ভাসমান মানুষের বর্জ্য ত্যাগের স্থান পরিণত হয়েছে এই ঐতিহাসিক এলাকা। ফলে শহীদ মিনারের পবিত্রতা মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবার অপরাজেয় বাংলা উপরে লিখে দিবে, অথবা অপরাজেয় বাংলা লিখে ক্লোন দিবে। ঠিক আছে, অপরাজেয় বাংলা। 1952 সালে কলা ভবনের সামনে ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কাজ শুরু হয় 1973 সালে, আর 1980 সালের 16 ডিসেম্বর দিবসে অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়। 6 ফুট বেদির উপর নির্মিত ভাস্কর্যটির উচ্চতা 12 ফুট, প্রস্থ 8 ফুট ও ব্যাস 6 ফুট। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। তাদের সম্মিলিত প্রতিরোধ ও আক্রমণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীক অপরাজেয় বাংলা। 1972 থেকে 73 সালের ডাকসু ডিপি ছিলেন মোজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস ছিলেন মাহবুব জামান। এ সময় ডাকসুর উদ্যোগে অপরাজেয় বাংলা কাজে হাত দেওয়া হয়। এর 3টি মূর্তির একটি ডান হাতে দৃঢ় প্রত্যয়ের রাইফেলে বেল্ট দ্বারা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি, চোখ মুখ স্বাধীনতা চেতনার অদ্বিতীয় মডেল ছিল আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। 3 রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মূর্তির মডেলে ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে, আর মূর্তির মডেল ছিল হাসনা আহমেদ। 1975 সালের পর অনেকদিন অপরাজেয় বাংলা নির্মাণ কাজ বন্ধ ছিল। 1979 সালের
19 জানুয়ারি পূর্ণোদ্যমে অপরাজেয় বাংলা নির্মাণ কাজ ফের শুরু হয়। 1979 সালের 16 ডিসেম্বর সকাল 9টায় এর ভাস্কর্যের উদ্বোধন করা হয়। তবে অপরাজেয় বাংলার কাছে ভাস্করের নাম খচিত কোনো শিলালিপি নেই। রাজনৈতিক প্রতীক তিলে তিলে গড়ে তুলেছেন গুণী শিল্পী ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বেদিতে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশের সাম্য প্রতিষ্ঠার গান গাইছে। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে। কালক্রমে এই ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের অন্যতম পরিচয় হয়ে উঠেছে। এবার ঢাকা বিভাগের বিভিন্ন স্থাপনার বৈশিষ্ট্য। ঢাকা বিভাগে বিভিন্ন ধরনের স্থান আছে যেখানে ভ্রমণ করা যাবে, যেমন বলধা গার্ডেন, চিড়িয়াখানা, সোহরাওয়ার্দী উদ্যান, লোকশিল্প জাদুঘর, জাতীয় জাদুঘর, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় গুলিস্তান পার্ক, বাহাদুর শাহ পার্ক ও শিশু পার্ক ইত্যাদি। ঢাকা বিভাগে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, যেমন আহসান মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনিয়াম গির্জা, অপরাজেয় বাংলা ভাস্কর্য, ছোট কটরা, বড় কটরা, লালবাগ কেল্লা, বঙ্গবন্ধু সৌধ, ঈশা খাঁর জঙ্গলবাড়ি ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার আছে, যেমন কাচ্চি বিরিয়ানি, কাবাব, মোরগ পোলাও, কচুরি, গরুর কালাভুনা, ফালুদা ইত্যাদি। তো এখানে মূলত কোনো লেখা জাতীয় কাজ নেই, তোমরা এটা নিজেরা দেখে নিবে যাতে তোমরা তোমাদের কাজের জন্য প্রস্তুত হতে পারো। শুধু তোমরা এটা নিজেরা পড়ে নিবে। আমি এটা আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের শিক্ষক শিক্ষিকা শেষ হয়ে গিয়েছে, এখানকার কাজ এই পর্যন্তই। পরবর্তী আমরা এখন দেখব শিল্প সংস্কৃতির বইটা, মূল বই। এটা হলো মই বই। আমরা একদম শেষে চলে যাব, যে অধ্যায়ে আমরা যা করব সেখানে চলে গিয়ে কাজগুলো দেখব। এই অধ্যায়ে আমরা যা করব, রিক্সা পেইন্টিং এর অঙ্কন শৈলীতে দক্ষতা অর্জনের প্রচন্ড প্রসার, রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে কালিগ্রাফি অনুশীলন করব। রিক্সা পেইন্টিং এর অঙ্কন শৈলী অনুসরণের প্রসার, রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে মুক্তিযুদ্ধ বায়ান্নর ভাষা আন্দোলন ছবি আঁকবো। আমরা জারিক নাচের ভঙ্গিগুলো অনুসরণ করে ভাষা আন্দোলনের গান ও ঢাকা শহর রক্তে ভাষাইলি এর সাথে জরি নাচের ভঙ্গিগুলো মিলে সহজ সরল একটি পরিবেশন করবো। নিজেদের আশেপাশে কোনো রিক্সা পেইন্টার আছে কিনা অনুসন্ধান করবে, যদি থাকে তবে তাদের কাছে রিক্সা পেইন্টিং এর অঙ্কন কৌশলী এবং মাধ্যমের ব্যবহার শিখে নেওয়ার চেষ্টা করবে। নিজেদের এলাকায় শহীদ মিনার অথবা মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য স্থাপনা আছে কিনা তার অনুসন্ধান করবে, যদি থাকে ভালোভাবে দেখবো এবং ওর তাই লিখবো। তো এখানে শহীদ মিনার আছে, তো শহীদ মিনার আছে এটা আমরা দেখেছি। আসলে সৈয়দ আব্দুল্লাহ খালিদের জীবনে অকর্মসংখ্যা আবিষ্কৃত জানার চেষ্টা করব। তো চলে এনসিসিতে চলে যাই। অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ খালিদ 1969 সালে দক্ষিণ পাকিস্তান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে চিত্রাঙ্কন বিষয়ে স্নাতক মনোনয়ন করে তিনি 1947 সালে এখানে 1947 সালে 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চিত্রাঙ্কন ও ভাস্কর্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জারুল সোনালু আর কৃষ্ণচূড়া রঙে রঙানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্যামল প্রকৃতি তাকে নিবিড় মমতা জড়িয়ে রেখেছিল সবসময়। ফলে তিনি কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর বিভাগে শিক্ষকতা দিয়ে। তিনি 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকাকালে অপরাজেয় বাংলা ভাস্কর্য তৈরির দায়িত্ব পান। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে কলাভবনের সামনে এই অমর ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 1973 সালে ভাস্কর্যটি নির্মাণ কাজ শুরু করেন এবং 1980 সালে নির্মাণ কাজ শেষ হয়। সেই সময় থেকে এই অপরাজেয় বাংলা এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের অমর সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের সামনে দেয়াল করা মুরাল, আবহমান বাংলা, বাংলাদেশ ব্যাংকের সামনে টেরাকোটা শিল্পকর্ম, চাঁদপুর জেলার অঙ্গিকার স্মৃতিসৌধ, মা ও শিশু অঙ্কুর ডলফিন ইত্যাদি। শিল্পকলা ও ভাস্কর্যের গৌরবজনক অবদানের জন্য তিনি 2014 সালে শিল্পকলা পদক এবং 2017 সালে একুশে পদক লাভ করেন। 2017 সালে এই শিল্পী মৃত্যুবরণ করেন। অর্থাৎ 2017 সালে একুশে পদক পান, আবার সেই সালে তিনি মারা যান। সেই গোষ্ঠীর পর্যন্তই। পরবর্তীতে আমরা কল্পনা চলে ভ্রমণতে পারে এখান থেকে শুরু করবো। আমার এই গল্প ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে রাখুন। ধন্যবাদ সবাইকে। আমাদের আরেকটি চ্যানেলের লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।